এই লুটেরা আগ্রাসী অর্থনৈতিক ধারা কিন্তু বাংলাদেশকে কোনোভাবেই আর এগিয়ে নিয়ে যেতে পারবে না, এটা মোটামুটি পরিষ্কার। সমস্ত সূচকেই দেখা যাচ্ছে যে এই লুটেরা আগ্রাসী প্রবণতা, রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে যে একটা ধন সম্পদ আহরণের ব্যবস্থা, এটাই যদি বহাল থাকে, বাংলাদেশের অর্থনীতি একটা মুখ থুবড়ে পড়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিভাবে ব্যাংকগুলো ফোকলা হয়ে গেছে, কিভাবে আমাদের এখন ব্যাংকগুলোকে মার্জার করে কোনো মধ্যে টিকিয়ে রাখার চেষ্টা হচ্ছে, কিভাবে অর্থনীতির প্রত্যেকটি খাতে বিকাশের বদলে একটা বন্ধাত্ব তৈরি হয়েছে, সেই জায়গাগুলো আমরা দেখছি। কাজেই বাংলাদেশের এই অর্থনৈতিক ব্যবস্থা বদলের একটা চাপ তৈরি হচ্ছে কিন্তু নিজের অস্তিত্বের সাথে, এবং সেটা যদি আবার সম্পন্ন করতে যায়, এটা যেহেতু পরস্পর সম্পর্কিত ব্যাপার, শিক্ষার পুনর্গঠন ছাড়া আমরা আসলে ওই অর্থনৈতিক ব্যবস্থা কল্পনা করলেও সেটা আসলে বাস্তবে রূপ নেবে না। কাজেই শিক্ষার পুনর্গঠন একটা গুরুত্বপূর্ণ জায়গা, বলা চলে সব মানে একেবারেই অগ্রাধিকার জায়গা, সেইটা আমাদের প্রথমে স্বীকার করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমরা যে জায়গাটা মনে করি যে বাংলাদেশের এই যে একটা উৎপাদনশীল অর্থনৈতিক ব্যবস্থা এখানে তৈরি করা, এবং যেটার মধ্য দিয়ে মানুষের মধ্যে সুযোগের সমতা তৈরি হবে এবং সম্পদের বন্টনের অধিকতর ন্যায্যতা তৈরি হবে, এবং আরো অধিকতর সমতা ভিত্তিক সমাজের যে মানুষের দাবি অথবা স্বপ্ন, সেটার একটা পথ তৈরি হবে। এই জায়গাটা যদি আমাদের অর্থনৈতিক পরিকল্পনা হয়, তাহলে তার সাথে সংগতিপূর্ণ একটা শিক্ষার পুনর্গঠনের পরিকল্পনা আমরা হাজির করতে চাই। এবং সেই জায়গাতে আমরা মনে করি যে বাংলাদেশে 12 ক্লাস পর্যন্ত, মানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। এইটা প্রথমত নীতিগত প্রশ্ন, এবং এই নীতিগত প্রশ্ন যখন আমরা গ্রহণ করি, এটা বিদ্যমান বাস্তবতা কিভাবে সম্ভব হবে, হয়তো একটা সুইচ টিপলেই হয়ে যাবে না, কিন্তু এর জন্য প্রয়োজনীয় নীতি কাঠামো তৈরি করতে হবে যে এই দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমরা সমস্ত শিশুকে কিভাবে রাষ্ট্রের আওতায়, রাষ্ট্রের খাতে এনে আমরা শিক্ষার ব্যবস্থা করতে পারি। তার জন্য একদিকে যেমন বাজেটের প্রয়োজন আছে, বরাদ্দের প্রয়োজন আছে, সেই বরাদ্দের দাবি কিন্তু উঠেছিল এবং অঙ্গীকারও ইতিমধ্যে চলে এসছে আমাদের দল থেকে শুরু করে, এমনকি মানে যে যুগপৎ আন্দোলন 31 দফা ছিল, বিএনপিও আছে, তারাও কিন্তু শিক্ষার ক্ষেত্রে জিডিপির 5 ভাগ বরাদ্দের একটা অঙ্গীকারের জায়গায় এসেছে। এখন সেটা কতটা বাস্তবায়ন করবেন সেটা পরের প্রশ্ন, কিন্তু এই জায়গাটা এসছে, এবং কিভাবে এই জিডিপির 5 ভাগে ধীরে ধীরে পর্যায়ক্রমে পৌঁছানো হবে সেটা একটা গুরুত্বপূর্ণ। কিন্তু বাজেট কি নিজেই নিশ্চিত করে যে শিক্ষা কি হবে? সেটা করে না, কারণ ওই নীতি কাঠামো ছাড়া এই বাজেট আবার কারো পকেটে ঢুকে চলে যেতে পারে এবং ড্রেন হয়ে যেতে পারে, সেটা আমরা জানি। ফলে এইখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে এই নীতি কাঠামোর কি বদল আনতে হবে। এখন একদিকে হচ্ছে যেমন এই যে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করা, 2 নম্বর হচ্ছে যে এই দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমরা কি শিক্ষা দিব, সেখানে মানের প্রশ্ন হচ্ছে প্রধান বিষয়। একদিকে যেমন মানবিক জনগোষ্ঠী তৈরি করা, অন্যদিকে দক্ষ জনগোষ্ঠী তৈরি করা, দুটো কাজই কিন্তু খুব জরুরি, এবং দুইয়ের একটা বর্তমানের চাহিদার সাথে সঙ্গতিপূর্ণভাবে আমাদের করতে হবে। এখন মান তৈরি করতে গেলে আমাদের যেটা একটু আগে উঠেছে, যে প্রধান গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে যারা শিক্ষা দেবেন সেই শিক্ষকের কথা। এখন শিক্ষকের কথা, এটা ঠিক যে শিক্ষকতা একটা কেবল পেশাই নয়, এটা পেশার ঊর্ধ্বে একটা বড় ব্যাপার। এর মধ্যে যে সামাজিক দায়ের জায়গা আছে সেটা অন্য যে কোনো পেশার তুলনায় অনেক বড়, এবং আমরা আমাদের শিশুদেরকে যে শিক্ষকের হাতে দিচ্ছি তার মানে কারিগর হিসেবে, তার গড়ে ওঠা হিসেবে, সেই জায়গাটা মানে পেশার চাইতে অনেক বড় জায়গা হিসেবে হাজির হয়। কাজেই সেই দিক থেকে নিশ্চয়ই সেই শিক্ষকের অঙ্গীকার এবং জায়গা তৈরি করতে হবে। কিন্তু আমি তাকে গরু চড়িয়ে তার আয়ের জায়গা যদি নিশ্চিত মানে করতে হয়, তারপরে তার কাছে আমরা শিক্ষার মানটা আশা করি, এটা ভীষণ রকম মানে একটা অবাস্তব কল্পনা, অবৈজ্ঞানিক এবং অমানব, মানে এটা অন্যায়। কাজেই আমাদের মনে হয় যে শিক্ষকদের মর্যাদা এবং তাদের যে আয়, অর্থাৎ তাদের বেতন, তাদের সমস্ত সুযোগ সুবিধা, এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আমরা প্রায় এখন দেখছি ক্লাসরুম ছেড়ে হাজার হাজার শিক্ষক, আজ এই শিক্ষক ওই শিক্ষক প্রেস ক্লাবের সামনে না শহীদ মিনারে বসে আছে, এবং মাঝে মাঝে পুলিশের লাঠি বেঁধে আছে। এই বাস্তবতায় এটা পরিষ্কার করে বলা দরকার যে শিক্ষকদের বেতন, তাদের সুযোগ সুবিধা, তাদের মর্যাদা, এটাকে একটা সুনির্দিষ্ট জায়গায় দাঁড় করাতে হবে। শিক্ষকদের বেতন স্কেল একটা স্বতন্ত্র বেতন স্কেল হবে। এটার সাথে এই যে 10ম গ্রেড, 11 গ্রেড, 16 গ্রেড, 8 গ্রেড, 4 গ্রেড, এই গ্রেড থেকে এটাকে আলাদা করা দরকার। একেবারে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় শিক্ষা পর্যন্ত শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল এবং তাদের মর্যাদার কাঠামো তৈরি করতে হবে। কেননা এটা অন্য পেশার সাথে যদি আমরা মিলিয়ে দেখি, তাহলে এইটা ওই প্রতিযোগিতার মধ্যে এটা ফেলা যাবে না। এখানে সমাজের যে গুরুত্বের জায়গাটা, ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার যে তার দায়িত্বের জায়গা, সেইটা তাকে সেই সম্মানে ভূষিত করতে হবে।
এবং ওই কারণেই দরকার যে সবচেয়ে মেধাবীরাই অথবা বলা চলে যে সবচেয়ে সক্ষম মানুষরাই যারা শিক্ষকতা করতে পারবেন, শিক্ষা দিতে পারবেন, সেই মানুষজনকে যদি আপনি শিক্ষকতা পেশায় আনতে চান তাহলে আপনাকে ওই জায়গাটা তৈরি করতে হবে। যে সমাজে শিক্ষকের মর্যাদা নেই সেই সমাজে শিক্ষা দাঁড়াবে না এবং তার ভবিষ্যৎ অন্ধকার, মোটামুটি পরিষ্কার একটা মানে কি বলে সরলীকৃত সিদ্ধান্ত টানা যায়। কাজেই আমাদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে শিক্ষকদের তাদের মর্যাদা এবং তাদের বেতনের জায়গা ঠিক করা। কিন্তু তাদের জবাবদিহি কোথায়? তিনি কি আসলে শিক্ষা দিতে পারছেন? আমরা তো অনেক পেশাতেই দেখি যে প্রতিদিনই প্রতি মুহূর্তে 2 বছর 3 বছর অন্তর অন্তর তার পরীক্ষা দিতে হয়, তার প্রমোশনের জন্য তাকে আরো নানান ধরনের প্রশিক্ষণের মধ্যে যেতে হয়। একজন শিক্ষক হিসেবে ঢুকলেন, তিনি পড়াতে পারছেন কি পারছেন না সেটার কোন রকম মানে কি বলে যে তদারকি নাই, মূল্যায়ন নাই। তিনি মোটামুটি এটা চিরস্থায়ী বন্দোবস্ত একটা চাকরি হিসেবে নিয়ে নিলেন। এই জায়গা পুরোপুরি বন্ধ করে দিতে হবে। প্রত্যেকটা শিক্ষককেই প্রতি মুহূর্তে থাকতে হবে, তিনি যদি নতুন নতুন জ্ঞান অর্জন না করেন, নতুন ভাবে শিক্ষা দেওয়ার যত রকম জায়গা বিকশিত হচ্ছে, যত ধারা বিকশিত হচ্ছে, সেগুলোকে তিনি রপ্ত করতে না পারেন তাহলে তিনি অন্য জায়গায় চলে যাবেন। এখানে থেকে শিক্ষকতা তাকে থাকতে হবে কেন? তিনি যদি এখানে কম্পিটেন্ট না হন তাহলে তার জন্য অন্য ব্যবস্থা করতে হবে। ওইটা নিয়ে কোনো আন্দোলন আমরা সমর্থন করবো না যে আপনি মানের সাথে কম্প্রোমাইজ করছেন।